আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নেই। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মানিত বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ভালো। কিছু সরল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। বিভাগীয় কমিশনার কার্যালয়ের মূল কাজ কি কি, যে কাজগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত ব্যস্ত থাকেন, জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন? ধন্যবাদ আপনাকে। বিভাগীয় কমিশনারের মূল কাজটা আসলে কোঅর্ডিনেশন। যে 11টা জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত হয়েছে, সেই 11টা বিভাগের জেলাসমূহের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ছাড়াও আপনার আইন শৃঙ্খলা সম্পর্কিত এবং দৈনন্দিন কিছু কাজ সহ সবকিছুই হচ্ছে বিভাগীয় কমিশনারের কোঅর্ডিনেশনের মূলে রয়েছে। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসাবে মূলত আমরা প্রতিনিয়ত এই কাজটি করে যাচ্ছি। তবে 5 আগস্ট পরবর্তী কিছু সিগনিফিক্যান্স আছে। সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশনটা পূর্বে আসলে ধীরে ধীরে কমিশনারের এই কোঅর্ডিনেশন কার্যক্রমটা অনেকটা গতানুগতিক হয়ে পড়েছিল, রুটিন হয়ে ওয়ার্ক হয়ে পড়েছিল, সেটা মধ্যে কিন্তু আসলে একটা নতুন করে গতি পেয়েছে। এই গতি পাওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন যে 5 আগস্টের পরে আসলে জনগণের একটা নতুন প্রত্যাশা এসছে। মানে একটা আকাঙ্ক্ষা থেকে তো 5 আগস্টের বিপ্লবটা সম্পাদিত হয়েছিল। সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়নের দায়িত্বটা কিন্তু আসলে অনেকাংশে আমাদের। সেটা করতে গিয়ে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো আসলে আমরা খুব জীর্ণ হয়ে পড়েছিলাম, মানে বিভিন্ন দিনে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। সেই ইনস্টিটিউশনগুলোকে গড়ে তোলার জন্য সেই যে কমিশনারের আবার পূর্বতন কোঅর্ডিনেশনের ভূমিকাটা, সেটা কিন্তু মনে হচ্ছে কি যে হ্যাঁ, এখন ফিরে এসেছে। আসলে এখন কিন্তু আমরা অত্যন্ত সবাই আন্তরিকতার সঙ্গে কোঅর্ডিনেশনগুলো করছি এবং আমরা আমাদের নিজেদের ইনস্টিটিউশনগুলোকে সত্যি শক্তিশালী করার চেষ্টা করছি। কেন, আমাদের কিছু কিন্তু শিক্ষা হয়েছে। আমরা যে জনগণ থেকে আসলে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমরা, এবং আমরা হয়তো এমনও মনে হচ্ছিল যে এটা কি কারো পারপাস সার্ভ করছি কিনা। তো এই বিষয়টাতে কিন্তু এখন সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের মানে সচেতনতা দেখতে পাই। তারা চিন্তা করে যে না, আসলে আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, মানে ঠিক কারো কাছে বিকিয়ে যাওয়ার আমাদের দরকার নেই। এই রেসপন্সটা কিন্তু আমরা খুব পাচ্ছি। ফলে আমি মনে করি যে কোঅর্ডিনেশনের যে মূল কাজটি বিভাগীয় অফিসগুলো করে থাকে, সেটার এখন উপযুক্ত সময়টা আবার ফিরে এসেছে। এবং এর ফলে কাজগুলো যদিও মানে হয়তো বড় মাপের বলে আমরা দেখতে পাচ্ছি না, মানে বড় হিসাবে দেখতে পাচ্ছি না, কিন্তু ধীরে ধীরে একটা শক্তিশালী ইনস্টিটিউশন কিন্তু গড়ে উঠছে ভিতরে। এটা হচ্ছে এটার একটা পরিণতি। আপনার মনে হয় না যে আসলে জনগণের সেবা পাওয়ার ভাগটা কিন্তু পরিমাণে বেড়েছে? অবশ্যই। মানে এক কথায় জনগণ উপকৃত হচ্ছে এই পরবর্তী সময়টাতে এসে। আমি মনে করি যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন জনগণ আসলে অফিস দপ্তরগুলো থেকে অবশ্যই বেশি সেবা পাচ্ছে। সেবা পাচ্ছে এই কারণে যে সকলেই কিন্তু বুঝে গেছে যে আসলে মানে জনগণের সেবার জন্যই কিন্তু তাদের চাকরি। তো এই পজিটিভ, অন্তত আমি যে সকল কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময় বা নিয়মিত যে মত বিনিময় করছি বা তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের ফিডব্যাক নিচ্ছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে না, এই হার কিন্তু আসলে বেড়ে গেছে। আর কোথাও মানে বিধিগত কোনো ত্রুটি থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আসলে সরকারের নজরে আনার চেষ্টা করছি, যে সেখানে যদি আরো কিছু সংশোধন আসে তাহলে হয়তো আমরা আরো বেশি। সরকারি অফিসারগণ কেন আনুগত্য, সরকার কেন্দ্রিক, দলীয় কেন্দ্রিক আনুগত্যের মধ্যে চলে আসলো? কখন থেকে আসলো বা কিভাবে আসলো? এই দায়টা কি আসলে কি দলের, কোন রাজনৈতিক দলের, না এই দায় কি আপনাদের, মানে আপনারা যারা সরকারি চাকরি করেন আপনাদের? তাতে মানে আমার অবজারভেশন, যেহেতু এটা কোনো স্টাডি হয়নি, অতএব আমার ব্যক্তিগত অবজারভেশন ধরে বলতে, সেটা হচ্ছে যে আমি দেখতে পেয়েছি যে আমাদের কিছু কর্মকর্তা, মানে আমাদের বলতে সকল ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা, কিছু ব্যক্তি, তারা চেয়েছে সরকারের কাছে থাকতে
কিছু সুবিধা ভোগ করতে, এবং তারা যে কোনো শর্তেই আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু আপনি দেখেন যে এই যে 5 জুলাই আগস্ট অভ্যুত্থানে যে দপ্তরগুলোর উপরে খুব হামলা হলো বা হলো, মানুষজন যারা ক্ষুব্ধ ছিল, দেখেন অনেক অফিসে কিন্তু আক্রান্ত হয়নি। তার মানে ওই অফিসগুলো কিন্তু জনগণের সঙ্গেই কাজ করছে। যারা জনগণের সঙ্গে কাজ করতে পারেনি, সেই ম্যান্ডেটটা রাখতে পারেনি, তারা কিন্তু আক্রান্ত হয়েছে বেশি। ফলে মানে আর এই জিনিসটা বেশি ঘটেছে আসলে যে কোনো দপ্তরের শীর্ষ পর্যায়ে বেশি। আসলে এই যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের এই ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা সরকার, একটা শক্তিশালী সরকার প্রধানকে দেশ থেকে বাধ্য হলো, এখান থেকে সরকারি অফিসারগণের আসলে শিক্ষা নেওয়া উচিত কিনা? তো আমি মনে করি অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, এবং সবাই কিন্তু শিখেছে। আমি যতজন মানে যত জায়গায় আমি মত বিনিময় করেছি, আমি দেখলাম যে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। কিন্তু তারপরেও কিন্তু কিছু ব্যাপার আছে, যেমন একটা ব্যাপার আমি বলবো, যেমন আমার 25 বছর চাকরি হয়ে গেছে, সরকার কিন্তু আমাকে এক কলমের বিদায় করে দিতে পারে, এবং আমি কোথাও কিন্তু গিয়ে চ্যালেঞ্জ করতে পারবো না। মানে এই সিকিউরিটিগুলো কিন্তু যদি কর্মচারীরা পায় যে না, সে তার চাকরি আর সিকিউরড, তাহলে পারে কিন্তু আসলে সরকারকে তুষ্ট করার জন্য আসলে কেউ চেষ্টা করবে না। তারপরে আরো বিষয় রয়েছে, যেমন মনে করেন যে পদোন্নতির ক্ষেত্রে অনেকে মানে আসলে মানে আরেকজনকে টপকে যাওয়ার জন্য অনেক রকম মানে সমস্যা করে। তো এই বিষয়গুলো একটু এগুলোর কারণে তো অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তো আনুগত্যের ব্যাপারটা চলে আসে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।
ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। চট্টগ্রামের মধ্যে এখন কি সমস্যা বিরাজমান, আপনি কি আসলে এটা স্টাডি করেছেন কিনা, পরিলক্ষিত করেছেন কিনা? আমাদের অন্যতম সমস্যা জলাবদ্ধতা সমস্যা, তাছাড়াও আর নানান সমস্যা নিয়ে কি আপনি জ্ঞাত আছেন কিনা, চিন্তা ভাবনা করছেন কিনা, বা পর্যবেক্ষণ রেখেছেন কিনা, গবেষণা করছেন কিনা? অবশ্যই। আসলে আমাদের তো ওরকম প্রাতিষ্ঠানিক গবেষণা নেই। আমাদের গবেষণাগুলো হচ্ছে বিভিন্ন সংস্থার সঙ্গে ঘন ঘন বৈঠকে বসে আমরা যেটা পাচ্ছি। আমাদের চট্টগ্রামের প্রধান একটা সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, তারপর দীর্ঘ সময়ের যানজট, তারপরে এর বাইরে রয়েছে মাদক চোরাচালান, হ্যাঁ, এবং এখানে আপনার হচ্ছে সড়ক যোগাযোগের একটা সমস্যা রয়েছে। তো এগুলো হচ্ছে আসলে একদম সামনের দিকে রয়েছে। তো এই সমস্যাগুলো, যে সমস্যার কথা আপনি বলেন, সেই সমস্যা নিয়ে আপনার অফিস কাজ করছে কিনা বা আপনি কাজ করছেন কিনা? আমরা আসলে খুব বেশি এগুলোতে গুরুত্ব দিয়েছি। আমরা প্রথমতই হচ্ছে যে জলাবদ্ধতা নিরসনের জন্য তো মোটামুটি আমরা একেবারে 4 মাসের একটা শক্ত প্ল্যান করে নিয়েছি। এটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সাফল্য আমাদের, সেটা হচ্ছে যে সংস্থাগুলো, যেমন মনে করেন সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, এই যে সংস্থাগুলো যারা পরস্পরের আসলে কাছাকাছি আসার সুযোগ আগে খুব একটা বেশি ছিল না, আমরা কিন্তু এখন খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতায় কাজ করতে পারছি। আমি মনে করি যে এটাই একটা বড় অ্যাচিভমেন্ট, যে আমরা সকলেই ভাবছি যে পরস্পরের সহযোগিতা করে আমরা এটাকে অ্যাচিভ করব। এটা একটা আমি বড় বিজয় বলবো। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে পাহাড় কাটার বিষয়ে যে তৎপরতা আমাদের শীর্ষ পর্যায়ে, বিশেষ করে উপদেষ্টা মহোদয়গণ যেভাবে ওন করছেন এবং পরিবেশবাদীরা যেভাবে চাচ্ছেন, এটা আমি মনে করি এটা আমাদেরকে শক্তি বৃদ্ধি করেছে। ফলে এখন আমাদের অভিযানগুলো পরিচালনা করতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আগে তো একটা চ্যালেঞ্জ বোধ করতাম, যদিও আমাদের অভিযানগুলো নিয়মিত ছিল, কিন্তু যখন আমরা দেখি যে সমাজ থেকে আমাদের কর্তৃপক্ষ থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে, তখন কিন্তু আমাদের বেগটা আসলে বেড়ে যায়। ফলে এই ব্যাপারে আশাবাদী। আর চোরাচালানের বা মাদক চোরাচালান, এটা তো আমাদের একটা কন্টিনিউয়াস সমস্যা। কারণ হচ্ছে 11টার মতো উপজেলা আসলে আমাদের এই বিভাগে সঙ্গে যুক্ত। মাদক এবং চোরা কারবারের মধ্যে একটু চ্যালেঞ্জ হবে, এই কারণে আপনি যে বিভাগের দায়িত্ব পালন করছেন, এটা কিন্তু আসলে মাদকের জন্য একটা রাস্তাও বটে। অলমোস্ট আপনার সমস্ত সীমান্তটার একটা অংশ এই দিক দিয়ে গেছে। আগের চেয়ে একটা জিনিসে কিন্তু আমি খুব আশাবাদী, সেটা হচ্ছে যে এইসব অভিযান করতে গেলে কিন্তু একটা বিভিন্ন বাহিনীর একটা সমন্বিত একটা এফোর্ট লাগে। না হলে কিন্তু অনেক ক্ষেত্রে শুধু একটা বাহিনী গিয়ে যে করবে, সেটা কিন্তু সাকসেস রেটটা কম হয়। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কোলাবোরেশনটা অনেক বেড়ে গেছে আমাদের। ফলে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টও আমি দেখলাম যে গত কয়েক মাসের রিপোর্ট মিলিয়ে আমাদের অভিযান বাড়ছে, তারপর হচ্ছে উদ্ধার বাড়ছে, আটক বাড়ছে, সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো তো পজিটিভ। লাস্ট 16টি বছর যে সরকার ছিল, আওয়ামী সরকার ছিল, তখন আমরা দেখলাম যে আসলে সিটি কর্পোরেশনের সাথে সিডিএর সাথে দ্বন্দ্ব, সমন্বয়হীনতা, সিডিএর সাথে ওয়াটার, এই যে সরকারি উন্নয়ন সংস্থাদের মধ্যে কিন্তু আমরা দ্বন্দ্ব দেখতে পারতাম, সমন্বয়হীনতা দেখতে পাইতাম। এই সময় এসে কিন্তু সবাই, এই যে উন্নয়ন সংস্থা, সবাই একত্রিতভাবে কাজ করছে। আপনি যেটা বলতে চাচ্ছেন, বা সরকারি প্রশাসনিক যে যারা অর্গানগুলো আছে, তারা সবাই মিলে একসাথে কাজ করছে। আমি এটাই বলতে চাচ্ছি যে, এবং সবাই কিন্তু প্রয়োজন, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সংস্থা বুঝছে, তারা মনে করছে যে আমাদের একসাথে কাজ করতে হবে। এই উপলব্ধিটা কিন্তু একেবারেই বলবো যে একটা পজিটিভ এবং নিউ। আগে যেটা আসলে প্রত্যাশা আমি দেখেছি একটু ঘাটতি ছিল, কিন্তু এখন সকলেই খুব ওয়েলিংলি বলছে না, আমরা পরস্পরকে আলোচনা করবো। এবং দেখা গেছে, আমি দেখলাম যে আমরা একটা কোর মিটিং করলাম, পরে তারা সেক্টরাল মিটিং করছে। তো এটা কিন্তু আসলে সেইটারই একটা ইঙ্গিত যে তারা বুঝছে যে পরস্পরের। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert
B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এখন যারা আসলে কাজ করতে আগ্রহী বেশ, বা জনগণের সেবা দিতে আগ্রহী বেশ, তাদের মূল কাজ তো এটাই। সেহেতু এই যে 5 আগস্টের পরের থেকেই আসলে আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এনজয় করছেন কাজটাকে, এরকম মনে হচ্ছে না আপনাদের? হ্যাঁ, অবশ্যই। আমাদের কাজের পরিবেশ, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা একটা বড় আঘাত খেয়েছি যে আমাদের ইনস্টিটিউশনগুলো খুব খারাপভাবে চলছিল, সেটাকে পুনর্গঠনের একটা বিষয় তো আছেই। কিন্তু তারপরেও আমরা এখন যে পরিবেশের মধ্যে বিকশিত হয়ে উঠছি, বেড়ে উঠছি, শক্তি লাভ করছি, সেটা অনেক পজিটিভ। ফলে আমরা মনে করি যে মানে আমরা একটু ভালো কমফোর্টের মধ্যে আছি। চট্টগ্রামের স্বাস্থ্য খাত নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা আমরা দেখেছি। চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে আরও দোরগোড়ায় পৌঁছাতে আপনার প্ল্যান, পরিকল্পনা বা আপনারা কীভাবে কাজ করছেন? চট্টগ্রাম বিভাগ হচ্ছে এমন একটা বিভাগ যার সঙ্গে অন্যান্য বিভাগের কিন্তু একটা মানে বেশ কিছু বৈচিত্র্য আছে। এখানে যেমন দীর্ঘ বিস্তীর্ণ সমতল ভূমি আছে, তেমনি আছে পার্বত্য এলাকা, তেমনি আছে আপনার দ্বীপ, তেমনি জলাশয় এবং সমুদ্র। ফলে এখানে এত রকমের বৈচিত্র্য দেখা যায়। সেগুলোকে মাথায় রেখে যদি আমরা বলি তাহলে বলবো যে প্লেইন ল্যান্ডের স্বাস্থ্য সেবাটা বাংলাদেশের সরকারের অন্যান্য জায়গায় যতটা দেওয়া ছিল, যেরকম সার্ভিস সরকার দিয়ে থাকে সেটা কিন্তু এখানে ভালো মতোই আছে। মানে যদিও সেটা হয়তো সমতল ভূমির কথা আপনি বলছেন, সমতল ভূমিতে সেটা আছে, কিন্তু আমি জনগণের তুলনায় বললে যদি রেশিও করি তাহলে দেখবো যে আসলে ঘাটতি আছে। কারণ আমরা জনগণের রেশিও যেভাবে বেড়ে গেছে, আমাদের স্বাস্থ্যের ফ্যাসিলিটি আমরা আসলে ঠিক সেভাবে এখনো কুলিয়ে ওই পর্যন্ত ধরতে পারিনি। কিন্তু আরও একটা জিনিস চিন্তা করেন যে আমাদের কিছু দুর্গম দ্বীপ আছে এবং দুর্গম পার্বত্য এলাকা আছে, প্রায় 14টার মতো জায়গায় আমাদেরকে মানে আমরা একরকম দুর্গম মনে করি। তো সেই রকম দুর্গম জায়গায় কিন্তু আপনি স্বাস্থ্য সেবাটা আসলে মানে একটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে আপনি যদি সমতলে সরকারি স্বাস্থ্যসেবা নাও নেন, আপনি কিন্তু একটা মানে বেসরকারি স্বাস্থ্যসেবার দ্বারস্থ হতে পারবেন। কিন্তু 14টা জায়গা আছে, যে 14টা জায়গায় 14টা কি জায়গা বলতে কি 14টা উপজেলা নাকি? কোনোটা উপজেলা বা কোনোটা দ্বীপ মতো, হ্যাঁ।
যেখানে আপনার কিন্তু আসলে সরকারি সুবিধার বাইরে আপনার আর কোনো কিছু প্রত্যাশার সুযোগ নেই। তো আমি কিন্তু প্রত্যেকটা উপজেলার সঙ্গে কিন্তু কথা বলেছি এবং একাধিকবার বলেছি। এখন যেটা আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমরা একটা সার্টেন টাইমে যেন সেই প্রত্যন্ত দুর্গম এলাকাগুলোতে মানে ডাক্তারের মুখ দেখাতে পারি। হয়তো ডাক্তারকে ফিজিক্যালি নিতে পারবো না, নেটওয়ার্কিং টেলিমেডিসিনের মাধ্যমে কোনোভাবে এটা করা সম্ভব কিনা। আমরা এখানে পরিচালক যে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর অনসুপ্রমা, হ্যাঁ, উনি তো একেবারে স্বতঃস্ফূর্ত হয়ে বলেন যে আপনারা যে প্ল্যান নেবেন আমরা মানে আপনাকে সব রকম সহযোগিতা করব। তো এখন একটা চ্যালেঞ্জ তারপরেও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে টেলিমেডিসিনের যে সিস্টেমটা আমরা গ্রো করব, সেখানেও আসলে ইলেকট্রিসিটিরও তো একটা চ্যালেঞ্জ আছে। তো আমি সেসব জায়গা নিশ্চয় দুর্গম এবং ইলেকট্রিসিটির ব্যবস্থাও হয়তো করে দিতে পারবে ওনারা বলেছে, আমরা সেটাও পারবো। সেক্ষেত্রে নেট কানেকশন একটা ব্যাপার। তো এগুলো চ্যালেঞ্জ তারা মোকাবিলা, এক্ষেত্রে কিন্তু ব্রডব্যান্ড কোম্পানিরাও যাওয়া লাগবে ওই জায়গায়। আসলে তো ওখানে জনবসতি এত কম যে ওখানে আপনার একটা মোবাইল টাওয়ারও ফিজিবল না, আবার মানে কোনো রকম ফিজিবল না। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা কিভাবে করা যাবে সেটা নিয়ে আমি কিন্তু একাধিক উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব স্যার, ক্যাবিনেট সচিব স্যার, মুখ্য সচিব স্যারকে বলেছি যে প্রয়োজনে আমাদেরকে ভিসেটের লিমিটেড মানে সুযোগ দেন, আমরা জনগণের সেবাগুলো প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে চাই। কেননা আমরা সরকারি লোক যদি কোথাও গিয়ে পৌঁছাতে না পারি তাহলে কিন্তু সরকারি সেবাগুলো সে পর্যন্ত যাবে না। ফলে সরকারি লোকদেরকে আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তো আমরা সেই জিনিসটা কিন্তু চাচ্ছি, সেটা করার মানে চেষ্টা করছি যে আমরা যদি পারি তাহলে। রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে স্বাস্থ্য। সেক্ষেত্রে আরো গভীরভাবে এই খাতটাকে গিয়ে গুরুত্ব দেওয়া যায় কিনা আসলে? আমি এখানে যোগদান করার পূর্বে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলাম, স্বাস্থ্যসেবা বিভাগে। আসলে কিন্তু প্রচুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কিন্তু এই উদ্দেশ্যটা হয়তো সিঙ্ক্রোনাইজেশনের সমস্যা, জায়গায় এসে আটকে যায় এরকম মনে হয়। না, আসলে কেউ যে খুব দূরভিসন্ধি করে আটকায় দিচ্ছে তা না। যেটা হচ্ছে যে সিঙ্ক্রোনাইজেশনের জিনিসটা হয়তো আমরা সেভাবে মানে সফলভাবে করতে পারিনি, এটা আমরা বলবো যে একটা ব্যর্থতা। আর একটা সময় হয়েছে আমি ওখানে গিয়ে যেটা দেখতে পেয়েছি যে মানে ঠিক কারো চাহিদায় যন্ত্রপাতি কেনা হয়েছে, মানে প্রয়োজনের থেকে হয়েছে, এটা অনেক সময় মনে হয়নি যে কেউ হয়তো বলছে এই যন্ত্রগুলো তোমরা কিনো আর কি। এইভাবে অনেক ভবন টবন হয়েছে, যাকে আমি সেটা অনেক উপজেলা আমরা দেখেছি বড় বড় ভালো ভালো মেশিন আছে, মেশিনারি আছে, কিন্তু ইনস্টল করার জন্য, এগুলোকে মেনটেন করার জন্য, চলমান রাখার জন্য সেই জনশক্তি বা জনবলগুলো কিন্তু নাই। হ্যাঁ, এটা আসলে প্রকল্পগুলো যখন নেওয়া হয় যন্ত্রপাতি কেনার, তখন হয়তো ওয়েল ডিজাইন না হওয়াটা একটা বড় কারণ, যে সেখানে হয়তো ওই মানে যন্ত্রপাতি মেনটেন্যান্সের জন্য কিংবা লোকবল প্রোভাইডের বিষয়টাকে হয়তো সেভাবে অ্যাড্রেস, মানে আমার যন্ত্র আছে, আমি যদি এমআরআই মেশিন আছে বাট পরিচালক না থাকে, তো এটা সুফল তো জনগণ পাবে না বা রোগীরা পাবেন না, এটা তো অবশ্যই। তবে ইদানিং যেটা করা হচ্ছে আমি দেখলাম যে এই মেনটেন্যান্সের জন্য মানে এই যে সাপোর্ট সার্ভিস, এটার উপরে জোর দেওয়ার মানে জন্য যে একটা স্বাস্থ্য বিভাগের একটা সংস্থা রয়েছে নিমো, তারা কিন্তু ধীরে ধীরে ইকুইপড হচ্ছে এবং তারা স্ট্যান্ডার্ড হচ্ছে, তারা যেন এই সার্ভিসগুলো দিতে পারে। তো এটা একটু তো সময়। এক কথা এই গুরুত্বপূর্ণ খাত নিয়ে আপনার বিভাগীয় কমিশনের কার্যালয় আসলে কাজ করছে কিনা বা এটা আসলে পর্যবেক্ষণে রেখেছেন কিনা? স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে আমাদের সম্পর্কটা আসলে অত্যন্ত নিবিড় বিভাগীয় কমিশনের কার্যালয়, কারণ স্বাস্থ্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খাত এবং জনগণের সম্পৃক্ততা এখানে আসলে খাদ্যের পরেই বলবো আমরা এই বিষয়টা। এ কারণে কিন্তু অন্তত পক্ষে আমরা খুব নিয়মিতভাবে একই সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে বিভাগীয় অফিসগুলোর সঙ্গে এবং জেলা পর্যায়ে অফিসদের সঙ্গে যেমন যোগাযোগ রাখছি, তেমনিভাবে সমাজসেবাকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করে রাখছি। কেননা সমাজসেবা এবং স্বাস্থ্য দুটোকে মিলিতভাবে আমরা একটা কম্বাইন্ড এফোর্ট দিয়ে আসলে এই পরিস্থিতির একটু উন্নয়ন ঘটাবো। পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় জায়গা হচ্ছে চট্টগ্রাম। পর্যটন খাতকে আর উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বা এটাকে একটা শিল্পে রূপান্তর করার জন্য, একটা হাব করার জন্য এই অঞ্চলটাকে আপনাদের কোনো বিশেষ কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা আছে কি? আমাদের আসলে বহুমুখী মানে চিন্তা আছে, বহুমুখী প্রস্তাবনাও আছে। ঠিক প্রকল্প এই মুহূর্তে কয়েকটি আমরা নেওয়ার চেষ্টা করছি।
মূলত হচ্ছে যে পর্যটন কিন্তু এখানে আসলে একটা অপার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের জন্য। আমাদের কক্সবাজার 3 পার্বত্য জেলা থেকে শুরু করে একেবারে আমাদের সন্দ্বীপ টন্দ্বীপ এসব এলাকা পর্যন্ত প্রায় 312টার মতো স্পট কিন্তু অলরেডি আমাদের মানুষকে আকর্ষিত করে। আরও 148টা স্পট রয়েছে যেগুলোকে মানুষ আসলে সেখানে নিয়ে যাওয়া সম্ভব। তো সেগুলো হয়তো কিছুটা ডেভেলপমেন্ট হবে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এগুলো নিয়ে ভাবছে এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করছে। তারা এই চিন্তাগুলো আমাদের কাছে পাঠাবে বা আমরা মন্ত্রণালয়ে এটার দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু পর্যটনকে আসলে খুব গুরুত্বপূর্ণ করে দেওয়ার ক্ষেত্রে আমরা আরও যে জিনিসগুলোর উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না পান তাহলে কিন্তু আসলে যতই সুন্দর হোক পর্যটক আনতে পারবেন না। তো আইন শৃঙ্খলার বিষয়টা তো বহুমাত্রিক, আপনি জানেন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জননিরাপত্তা বা আইনের সুশাসন। জননিরাপত্তা বৃদ্ধিকল্পে বা আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বিভাগীয় কমিশনার কি কাজটুকু করে যাচ্ছে? যেটা আমাদের প্রধান কাজ সেটা তো হচ্ছে আসলে কোঅর্ডিনেশন এবং জনসচেতনতা বৃদ্ধি করা। আমরা যে জিনিসটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যেন সকল অন্তত ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো সমন্বিতভাবে এটাকে মোকাবেলা করতে পারি। এটা হচ্ছে আমাদের দিক থেকে। আর আরেকটা দিক হচ্ছে যে আমরা আসলে বিভিন্ন
সাংস্কৃতিক প্ল্যাটফর্মগুলো, বিভিন্ন আমাদের সোশ্যাল ইনস্টিটিউশনগুলো, তাদেরকেও কিন্তু আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছি যে তোমরা আসলে শান্তি শৃঙ্খলার পক্ষের শক্তি হয়ে যাও এবং আমাদের একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা পথে আসো। আর মামলার সংখ্যা টুঙ্কা এগুলো যেটা বললেন, আসলে মামলা করতে তো কারো বাধা নেই। ফলে এই বিষয়টা সরকারের নজরে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলোকে সেভাবেই যেন তদন্ত কার্যক্রমের সঙ্গে দেখা হয়। আপনার কি মনে হয় না এই জায়গায় সুশাসনটা যদি ভালো করে প্রতিষ্ঠিত হয়, আমি চট্টগ্রামের কথা বলি, যেহেতু এই প্রতিষ্ঠিত হলে পরে চট্টগ্রামে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে পাই, জননিরাপত্তা ব্যাঘাত ঘটে, এরকম কাজ দেখতে পাই, সেসব থেকে আসলে অনেক দূরে চলে আসবে। আসলে সেই মূল কাজ কি আসলে এটা হওয়া উচিত কিনা যে আইনের সুশাসন? আইনের সুশাসন প্রতিষ্ঠা করার সংগ্রামটাই হচ্ছে আসলে আমাদের সংগ্রাম। আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, কিন্তু আইনের সুশাসন আপনি এককভাবে পারবে না। এটার জন্য আসলে সকলের, রাষ্ট্রের বিভিন্ন অর্গান করে জনগণ সকলে কিন্তু পাশে দাঁড়াতে। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে আপনার কোনো এরকম পরিকল্পনা কাজ করছে কিনা? আমরা বিভিন্নভাবে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। এমনকি ধরেন এখন আমরা তারুণ্যের উৎসব করছি। এই তারুণ্যের উৎসবেও হচ্ছে এরকম জিনিস যে তরুণদেরকে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে তাদেরকে আমরা উজ্জীবিত করছি, কিন্তু আলটিমেট মেসেজ হচ্ছে তোমরা দেশ গড়ো, আসো দেশটাও গড়ি, পৃথিবীটাও গড়ি। তো এইভাবে ইনভলভমেন্ট করিয়ে প্রত্যক্ষ কাজের মধ্যে বা একটা কিছুর মধ্যে ইনভলভ করিয়ে কিন্তু আমরা তাদেরকে মেসেজটা দিচ্ছি, বলার জন্য বলা না আর কি। আমি একটু জানতে চাচ্ছি, সামনের নির্বাচন খুব চ্যালেঞ্জিং হতে চলছে, খুব উৎসবমুখর হতে চলছে, সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা সামনের নির্বাচন কেন্দ্রে? আমি মনে করি না চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, তবে উৎসবমুখর যে হবে এটাতে আমি নিশ্চিত। এই কারণেই যে জনগণ কিন্তু আসলে প্রথমেই বুঝতে চায় যে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে কিনা। তো আমরা ইতিমধ্যে কিন্তু আসলে আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে প্রতিশ্রুতি পেয়েছি যেটা একেবারে টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। ফলে জনগণ কিন্তু অপেক্ষায় আছে সেরকম একটা উৎসবমুখর পরিস্থিতি নির্বাচন করার জন্য। আমাদের এখনকার চ্যালেঞ্জটা আসলে হচ্ছে একটা খুব সুন্দর সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করা। আমরা সেটার জন্য কাজ করছি। গত 20 জানুয়ারি থেকে আমরা শুরু করছি, এটা চলমান আছে, 3 তারিখ পর্যন্ত এটা চলবে। আমাদের সর্বস্তরের যারা নিয়োজিত টিম রয়েছে তারা জনগণের প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে, তথ্য সংগ্রহ করছে। আমরা চেষ্টা করছি যেন বিশুদ্ধ একটা এবং গ্রহণযোগ্য একটা ভোটার তালিকা তৈরি করে দিতে পারি, এবং এটাতেই কিন্তু আমরা এখন খুব বেশি ডেডিকেটেড। এখন যে ভোটার হালনাগাদ আপনারা করছেন, আপনারা কি আসলে প্রতিক্রিয়া কি পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? আসলে কি ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিনা, বা ভোটার হওয়ার জন্য যে হিড়িক পড়ে সেটা আসলে পড়ছে কিনা? আমরা যে তথ্যগুলো পাচ্ছি, হালনাগাদ করতে গিয়ে কেউ যেন বাদ পড়ে না যায়, এই ব্যাপারে আমরা একটা বেশ জনগণের মধ্যে সচেতনতা দেই। হ্যাঁ, জনগণ কি চাচ্ছে, আসলে কি তারা কি আসলে ভোটার হতে চাচ্ছে? অবশ্যই তারা ভোটার হতে চায়। এবং বিশেষ করে আমি তো যদিও আমার পর্যন্ত আসার কথা না, আমি সারাদিনে প্রচুর ফোন পাই যে আমার এটা কি, আমি এটা সংশোধন করতে চাই, আমি ভোটার হতে চাচ্ছি, বা আমার ভোটার এলাকাটা এই সুযোগে আমি চেঞ্জ করতে। আপনার কি মনে হয় না এটা আসলে ভোট দেওয়ার জন্য করছে? আসলে এতদিন পরে যে আসলে ব্যালট বক্সে সে ভোটটা রাইটে প্রদান করতে পারবে, সেটা আনন্দে সে ভোটটা হালনাগাদ বা ভোটার হতে চাচ্ছে, এরকম এটাই মনে হচ্ছে। কেননা অনেককে আমি উদ্বিগ্ন দেখি যে আমার ভোটারটা শেষ পর্যন্ত আমি হচ্ছে কিনা। হ্যাঁ, তো ফলে এটা আমি মনে করি একটা পজিটিভ সাইড, এবং মানুষজন সত্যি অপেক্ষা করছে একটা নির্বাচনের, একটা ফ্রি ফেয়ার নির্বাচন কেমন হয় এটা দেখার আসলে তরুণরা অপেক্ষা করছে। চট্টগ্রামকে কেন্দ্র করে আপনার পরিকল্পনা এখন কেমন হবে? চট্টগ্রামকে আরো সুন্দর করে সাজানোর জন্য আপনার রেগুলার রুটিনের বাইরে আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা? আর আসলে অর্থনৈতিকভাবে এই চট্টগ্রামকে সমৃদ্ধ করার জন্য, চট্টগ্রামকে একটা অর্থনৈতিক হাব করার জন্য, অঞ্চল করার জন্য, যেহেতু এটা বন্দরনগরী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম, আসলে বাণিজ্যিক রাজধানীর এই ফ্লেভারটা আপনার দেওয়ার জন্য কাজ করছেন কিনা? এক কথায় এই চট্টগ্রামকে নিয়ে আপনার আলাদা করে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা? ধন্যবাদ। এখানে কয়েকটা বিষয় কিন্তু এসে গেছে। তার মধ্যে একটা কথা বলি যে এটা শুধু বাণিজ্যিক রাজধানী না, এটা কিন্তু শিল্পাঞ্চলটাও বাংলাদেশের সবচেয়ে এখানেই বেশি, এবং এখানে বড় বড় আমাদের সরকারিভাবে বড় শিল্পাঞ্চল ঘোষণা করা হয়েছে বা এলাকা আছে।
আমরা কিন্তু সব কাজ যে একেবারে প্রজেক্ট ধরে করি বা ধরে করি তা না। মনে করেন যে শিল্পাঞ্চলটা যে হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার যেমন ইনভেস্টর আসবে, সেখানে যেমন অনেক মিড লেভেলের অফিসার থাকবে, তেমনি কিন্তু লাখো লাখো আপনার মানে সেখানে থাকবে, শ্রমিক বা টেকনিশিয়ান থাকবে। এটার ম্যানেজমেন্টটা কিন্তু আসলে একটা ভিন্ন একটা বিষয়। একটা নগরীতে এই লোডটা আসতেছে বা এই জিনিসটাকে ম্যানেজ করতে হচ্ছে, এগুলো কিন্তু একটু সুদূর প্রসারী চিন্তার বিষয়। আমরা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতেছি, কারণ এটার সঙ্গে আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হবে, এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্ট ফ্যাসিলিটিস সব কিছু আপনার সেখানে প্রোভাইড করতে হবে। এবং এই যে এত বড় কর্মযজ্ঞ এখানে ধীরে ধীরে বেড়ে উঠছে, তাদের যে লজিস্টিক সাপোর্টগুলো সেগুলোর ক্ষেত্রে পানি, গ্যাস, এই যে টোটাল একটা যে মানে বিষয় গড়ে ওঠা, সেটা কিন্তু প্ল্যানিং এখন অন্যান্য ডিপার্টমেন্টগুলোর সঙ্গে বসে বসে কিন্তু সেই ফ্যাসিলিটিসগুলোকে আমরা টাচ করাচ্ছি। হ্যাঁ, ফলে এইটাই হচ্ছে আসলে একটা বড় কাজ। এটা একটা দিক থেকে। আরেকটা দিক থেকে ধরেন পর্যটন বিকাশের জন্য আমরা বিভিন্নমুখী চেষ্টা করে যাচ্ছি। তার মধ্যে একটা ধরেন এরকম যে আমরা বিদেশে গেলে কি দেখতে পাই, যে ওখানে ভবনগুলো দেখতে যাচ্ছি। আমরা অস্ট্রেলিয়ায় আমাদের ট্রেনিংয়ে নিয়ে গেল, অস্ট্রেলিয়া পার্লামেন্ট ভবন দেখতেছি, আরো 2-1টা ভবন দেখতেছি। তো আমাদের অফিসগুলোকে দেখার পর্যটনে আসলো, তখন যদি বলে যে আরে বান্দরবনের এই অফিসটাও দেখি, এটাও তো দেখার মতো। ফলে আমাদের কিন্তু এখন আমরা চেষ্টা করছি নীতিগতভাবে, এবং আমরা মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রাজি করাতেও পারছি যে আমাদের এইখানকার মডেলগুলো, অফিসের মডেল, বিল্ডিংয়ের মডেল বা বিভিন্ন ফ্যাসিলিটিসের মডেলগুলো দর্শনীয় স্থানের হবে। যেসব উপজেলা, যেসব অঞ্চল পিছিয়ে পড়া, তাদেরকে সামনের দিকে নিয়ে আসার জন্য বা আর্থসামাজিক উন্নয়নের জন্য বা জীবনযাত্রার মান আরও উন্নয়ন কল্পে বিভাগীয় কমিশনার কার্যালয় কি কাজটুকু করে আছে? এটার ক্ষেত্রে আমি অন্তত পক্ষে যে কাজটি করেছি, আমি প্রত্যেকটা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কিন্তু মিটিংয়ে বসেছি, এবং একাধিক মিটিংয়ে যে জিনিসটাকে আমরা এমফাসিস দিয়েছি সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং স্কিল ডেভেলপমেন্ট হবে না, তা দিয়ে কিন্তু হবে না। ফলে স্কিল ডেভেলপমেন্টটা আবার কিভাবে করবে, এটা কিন্তু সরকারি এবং বেসরকারি দুটা পর্যায়ে মিলাই করতে হবে। তো ইউনো এবং ডিসিদের যেহেতু বেসরকারি পর্যায়ে অ্যাক্সেস করার একটা সুযোগ আছে, সেজন্য আমি কিন্তু তাদেরকে বলেছি স্থানীয় যে তরুণরা তোমাদের কাছে আসে তাদেরকে মানে মোটিভেট করো। এবং আমাদের সরকারে তো সংস্থা রয়েছে, এনএসডি আছে, তারপরে আরও অনেক কারিগরি প্রশিক্ষণ আছে, তাদেরকে দ্বারা স্কিলটা কোনোভাবে ডেভেলপ করো। কারণ যে একবার স্কিল হয়ে গেল, তার অন্তত অন্যের চিন্তা আর অন্য চিন্তা নাই, সে কিন্তু কোনো না কোনোভাবে প্রোভাইড হবে। তবে সেই প্রচারটা তার কাছে থাকতে হবে যে সে স্কিল হলে যে আসলে জীবনের মানের একটা উন্নতি হয়, সেইটা কিন্তু আমাদের ইউনোরা মানে বিশেষ করে উপজেলা এবং জেলা লেভেলে অফিসাররা, অন্যান্য যারা অফিসার রয়েছে এবং এনজিওকে ইনভলভ করছি, কারণ এনজিওরাও কিন্তু একটা বড় অংশ আমরা দেখলাম যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। তা বললাম যে ঠিক আছে, তাহলে আপনারাও ফ্যাসিলিটেট করেন। আর আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেকেই আসলে সাধারণ ঘর থেকেও অংশগ্রহণ করেছেন, আহত হয়েছেন, তাদেরও একটা কর্মসংস্থানের একটা দাবি আছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে বলেছি। যদি তারা স্কিল হয় তাহলে পরবর্তীতে মানে আমাদেরও ভালো লাগবে যে তারা একটা ভালো মানে যোগ্য কাজের মধ্যে গেল। তো এই কারণে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কর্মসংস্থানের বিষয়টাকে বা নতুন এমপ্লয়মেন্ট সৃষ্টির বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি প্রাতিষ্ঠানিক কাজকর্ম করতে গিয়ে নিজেকে খুব ব্যস্ত রাখেন, সেই ব্যস্তময় সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। পাশাপাশি এই বৃহৎ চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আজ আমরা কথা বলেছি। পাশাপাশি আমরা কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ, শিক্ষা কাজ, স্বাস্থ্য কাজ, পর্যটন কাজ, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা এই চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি এবং সমস্যাকে সমাধানের রূপ দেওয়ার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টল এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।